ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের নিট গাইডার। আজকে আমরা পড়ব পোস্টিরিয়র পিটুইটারি হরমোন। আগের দিনে কী কী পড়েছিলাম জাস্ট একটুখানি রিভিশন করি। যদি আগের লেকচারটা দেখে থাকো তাহলে তো অনেকটা সুবিধা হবে। যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু এই লেকচারটার দেখার আগে ওই লেকচারটা দেখে নাও, জাস্ট আগের লেকচারটা। আগের দিনে লেকচারে আমরা পড়ছিলাম হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গঠন এবং সেখান থেকে কী কী হরমোন খরিত হয়। জাস্ট আমরা নাম জেনেছিলাম, তার কাজ পড়িনি। অনেকের মনে হবে যে হাইপোথ্যালামাসের হরমোনগুলো জাস্ট একটুখানি শুধুমাত্র কাজ বলেছিলাম, এত কাজ তো স্যার অন্যান্য জায়গাতে পড়িয়ে থাকে, তাহলে আপনি বলছেন না কেন নিটে কি প্রয়োজন হয়? নিটে প্রয়োজন আছে, নিটে প্রয়োজন আছে কনসেপ্টের, যেটা প্রত্যেকটা হরমোন যখন আমি পড়াবো তার সঙ্গে আবার ওই জিনিসগুলো আমাকে পড়াতে হবে। সুতরাং আমি যখন একটা পার্টিকুলার হরমোন পড়াবো তার কনসেপ্টে যদি আমি হাইপোথ্যালামাসের হরমোন বোঝাই তোমাদের জন্য অনেকটা ইজি হবে। সেই কারণে প্রত্যেকটা হরমোনের পার্টিকুলারলি কী কাজ হাইপোথ্যালামাসের হরমোনের সেই টপিকটা পড়ানোর সময় পড়াবো। আমার পড়ানোর পদ্ধতি একটু আলাদা। আশা করি তোমরা যখন এই জিনিসটা যখন আমি পড়িয়ে দেবো তখন দেখবে গোটা চ্যাপ্টার শেষে আর কোনোরকম কোনো ডাউট থাকবে না, যথেষ্ট কোশ্চেন সলভ করতে পারবে এবং পুরো মার্কস কিন্তু তুলতে পারবে। সুতরাং আমার সঙ্গে থাকো, আমাকে একটু ট্রাস্ট করো এবং তোমাদের যা যদি কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। দেখো, পোস্টিরিয়র পিটুইটারি আমি লিখে রেখেছি, তার দুটো হরমোন। এটা জানার আগে আগের দিনে যে গঠনটা পড়েছিলাম সেটা সম্পর্কে আরও একটু কোর বা আরও একটু ডিটেলসে ঢুকবো, যেই জিনিসগুলো জেনারেলি তোমাদের জন্য প্রয়োজন হবে এবং কনসেপ্ট বিল্ড আপের জন্য খুব প্রয়োজনীয়। দেখো, এখানে যে ছবিটা আছে মোটামুটি রাফলি বুঝতে পারছো নিশ্চয়ই যে এই ছবিটা কিসের ছবি না, এটা পোস্টিরিয়র পিটুইটারির ছবি। এর আগে এখানে যদি এরকম করে একটা গ্লোব আঁকি তাহলে হবে অ্যান্টিরিয়র পিটুইটারির ছবি। সত্যি কথা বলতে গেলে একে এনসিআরটি নাম দিয়েছে পার্স নার্ভোসা, আর এখানে যেটা আঁকবো পার্স নার্ভোসা বা এর নাম নিউরোহাইপোফাইসিস, আর আগের যেটা আঁকবো তার নাম হলো অ্যাডিনোহাইপোফাইসিস। সুতরাং আমি শুধু পোস্টিরিয়র পার্ট বা পার্স নার্ভোসা বা নিউরোহাইপোফাইসিসটা এঁকেছি। এই জিনিসটার সঙ্গে হাইপোথ্যালামাসের কী রিলেশন? আগের দিন আমি যখন বলছিলাম হাইপোথ্যালামাসের বিভিন্ন হরমোন, তখন তোমাদেরকে বলেছিলাম মনে পড়ছে যে হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। কেন কি? কারণ পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, আর একে সম্পূর্ণভাবে রেগুলেট করা হাইপোথ্যালামাস। এবার মাস্টারকে যে রেগুলেট করবে তাকে বলবো মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এবার হাইপোথ্যালামাসের ওই মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড যখন বলছিলাম তখন বলেছিলাম যে হাইপোথ্যালামাস থেকে বেশ কিছু হরমোন পিটুইটারির হরমোনকে রেগুলেট করে, তাকে ইনহিবিট করে, তাকে রিলিজ করে, এই সমস্ত কাজগুলো করে থাকে। তার প্রভাব জেনারেলি বলো তো তোমরা কোন পার্টে আমরা দেখেছিলাম? আমরা দেখেছিলাম অ্যাডিনোহাইপোফাইসিসের পার্টে। নিউরোহাইপোফাইসিসের ক্ষেত্রে কি বলেছিলাম জাস্ট একটু রিকল করতে পারবে? নিউরোহাইপোফাইসিসের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে এরা হাইপোথ্যালামাসেই তৈরি হয় এবং ডাইরেক্টলি নিউরনের মাধ্যমে কোথায় চলে আসে? পোস্টিরিয়র পিটুইটারি। পোস্টিরিয়র পিটুইটারি সত্যি কথা বলতে গেলে সেরকম কিছুই জিনিস নয়, জাস্ট অনেকগুলো নার্ভ একসঙ্গে কম্পোজিট হয়ে একটা জিনিস তৈরি করেছে, তার নাম হচ্ছে পোস্টিরিয়র পিটুইটারি। আগের দিনে যখন আমি বলছিলাম যে পিটুইটারি কোথা থেকে তৈরি হয়েছে তখন আমি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম হাইপোথ্যালামাসের একটা এক্সটেনশন হচ্ছে পোস্টিরিয়র পিটুইটারি। তাহলে পোস্টিরিয়র পিটুইটারিতে কী থাকে না, এরকম নার্ভ থাকে বা নিউরন থাকে। এবার দেখতেই পাচ্ছ এই ছবিটা এরকমভাবে যখন নিচের দিকে নেমে আসছে তখন এর নাম হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সন নেমে এলে তাকে আমরা বলে থাকি অ্যাক্সন টার্মিনাল। দেখতে পাচ্ছ নর্মাল ছবিতে অ্যাক্সন টার্মিনাল কি এতটা ফোলা, এতটা বাল্ব টাইপ একটা স্ট্রাকচারে কি থাকে? থাকে না। এখানে দেখতে পাচ্ছ একটা বাল্ব লাইক স্ট্রাকচার গঠন করেছে। এই বাল্ব লাইক স্ট্রাকচারটাকে বলা হয় হেরিং বডি। আলটিমেটলি হাইপোথ্যালামাস তো এটা, ধরো এই যে ছবিটা এঁকেছি এটা হলো হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের মধ্যে বিশেষ কিছু এনসিআরটি বলছে নিউরোসেক্রেটারি সেল আছে। এনসিআরটি বলছে হাইপোথ্যালামাস কন্টেন সাম নিউরোসেক্রেটারি সেল হুইচ আর কল্ড অ্যাজ নিউক্লিয়াই জেনারেলি দে সিক্রেট হরমোনস। তারা জেনারেলি হরমোনগুলো সিক্রেট করে থাকে বা সিনথেসিস করে থাকে বা তৈরি করে থাকে। এখন এখানে হাইপোথ্যালামাস আমি ধরলাম এটাই হচ্ছে একটা নিউরোসেক্রেটারি সেল। পোস্টিরিয়র পিটুইটারি রেগুলেট করার জন্য দুটো নিউরোসেক্রেটারি সেলের কম্পোজিট থাকে যাদেরকে নিউক্লিয়াই বা নিউক্লিয়াস বলা হয়। কি বলা হয়? নিউক্লিয়াই। এনসিআরটি এই শব্দটাই লিখেছে। এই ধরনের দুটো নিউক্লিয়াই বা নিউক্লিয়াসের নাম হলো সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার, যারা পোস্টিরিয়র পিটুইটারি যে দুটো হরমোনের নাম এডিএইচ এবং অক্সিটোসিন এদের রেগুলেট করে থাকে, এদের সিনথেসিস করে থাকে বা এদেরকে তৈরি করে থাকে। এডিএইচ এর নিচে লিখেছি সুপ্রাঅপটিক, অক্সিটোসিনে লিখে লিখেছি প্যারাভেন্ট্রিকুলার। এর মানে কি? এর মানে পরিষ্কার স্যার, হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক নিউক্লিয়াস বা সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে নিশ্চয়ই এডিএইচ খরিত হয়, আর হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই বা নিউক্লিয়াস থেকে নিশ্চয়ই অক্সিটোসিন খরিত হয়। একদমই তাই। এই দুটো নিউক্লিয়াস থেকে এরা দুজন সিনথেসাইজ হয় এবং এখানে এসে জমা থাকে। সে সিনথেসিস, সিক্রেশন কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলুন। দেখো এইখানে লিখেছি আমি সিক্রেশন। কি লিখেছি? সিক্রেশন। কথার জন্য বলছি, ধরো কোনো একটা মাটির নিচেতে জল জমা হয়েছে বা কোনো একটা জায়গাতে কিছু জিনিস সিনথেসিস হয়েছে। ধরো একটা গাছের উদাহরণ দিচ্ছি, আমরা দেখতে পাই মাঝে মাঝে গাছ থেকে আঠা বেরিয়েছে। ওই আঠাটা কোথা থেকে তৈরি হচ্ছে? গাছ থেকে। ধরো ওই আঠাটা তুমি নিয়ে এসে কোনো একটা পাত্রে রেখেছো, পাত্রে রাখার পর সেখানে একটা ফুটো করে দেওয়ার পর ধীরে ধীরে সেখান থেকে আঠাটা বেরিয়ে আসছে।
এবার বলো তো তৈরি কোথায় হয়েছে? গাছে। কিন্তু জিনিসটা টপকে টপকে কোথায় পড়ছে? তুমি নিয়ে আসার পরে ওই পাত্র থেকে। সুতরাং ওই গাছের তৈরিটাকে আমরা বলবো সিনথেসিস। গাছে তৈরি হওয়ার পর যদি গাছ থেকেও যদি খরিত হয় তখন সেটার নামও সিক্রেশন। আর তুই পাত্রে নিয়ে এসছো সেখান থেকেও যদি বেরোয় তার নামও সিক্রেশন। সুতরাং এই পিটুইটারির একটাই কাজ এই হরমোনগুলোর জন্য, সেটা হলো সিক্রেশন। এর তৈরি করা কাজ না। হাইপোথ্যালামাসের কাজ বোথ সিনথেসিস এবং সিক্রেশন। সিনথেসিসও হবে এখানে, আর সিক্রেশন মানে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে সিক্রেশন হয়ে এখানে কিন্তু জমা হবে। ফার্দার এখান থেকে সিক্রেশন হওয়াটা কার কাজ? পোস্টেরিয়র। সুতরাং এই শব্দটা কিন্তু মাথার মধ্যে যেন অবশ্যই থাকে। তোমাদেরকে যদি কোশ্চেন করে যে বলো পিটুইটারি থেকে কতগুলো হরমোন খরিত হয়, একটুখানি রিভিশন করে নিই। পিটুইটারির দুটো ভাগ, একটা নাম হলো অ্যাডিনোহাইপোফাইসিস আর একটা নাম হলো নিউরোহাইপোফাইসিস, যেটা আমরা এখন এঁকেছি। অ্যাডিনোহাইপোফাইসিস কাকে বলছে? এনসিআরটি বলছে যে মিডিল পিটুইটারি মাস্ট উইথ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যান্ড কল অ্যাডিনোহাইপোফাইসিস। সুতরাং অ্যাডিনোহাইপোফাইসিসের দুটো পার্ট, একটা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হলো মিডিল পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারি অপর নাম কি? পার্স ডিস্টালিস। মিডিল পিটুইটারির নাম কি? পার্স ইন্টারমিডিয়া। এখন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমরা কটা হরমোন দেখেছিলাম ক্ষরণ হয়? 5 আর 1 6, মিডিল থেকে 1। তাহলে 6টার নাম কি? প্রথমে শুরু করি গ্রোথ হরমোন দিয়ে, তারপরে যাবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, তারপরে নাম আসবে প্রোল্যাকটিন, তারপরে আসবে এসিটিএইচ, আর দুটো পড়ে আছে গোনাডোট্রপিন হরমোন। একজনের নাম হলো এফএসএইচ আর একজনের নাম হলো এলএইচ। 6টা হয়ে গেল। মাঝখান থেকে এম ফর মিডিল, এম ফর একটা হরমোন, তার নাম কি? এমএসএইচ। সুতরাং মনে থাকে এই 7টা হরমোন কোথা থেকে তৈরি হয়? পিটুইটারি। কোথা থেকে তৈরি হয়? পিটুইটারি। বাকি এই দুটো হরমোন যেন তৈরি হওয়াতে কোনোদিন না আসে। যদি কোশ্চেন করে হাউ মেনি হরমোন সিনথেসাইজ ইন পিটুইটারি, অ্যান্সার কী হবে? 7। কত? 7টা। অ্যান্টেরিয়র পিটুইটারি 6টা এবং মিডিল পিটুইটারি 1টা। এরা দুজন কিন্তু সিক্রেশন হয়। আবার কোশ্চেনটা যদি ঘুরিয়ে করে হাউ মেনি হরমোন আর সিক্রেটেড ফ্রম পিটুইটারি, তাহলে হবে অ্যান্সার 9টা। কটা অ্যান্সার হবে? 9টা। সুতরাং সিনথেসিস এই শব্দটা আর সিক্রেটেড এই শব্দের মধ্যে হিউজ কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারির ক্ষেত্রে বা পিটুইটারির ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আমরা পাবো। ঠিক আছে, পিটুইটারিতে তৈরি হয় কটা? 7টা। সিক্রেশন হয় কটা? 9টা। এটা কিন্তু মাথার মধ্যে অবশ্যই রাখবে। এরপর আমরা পোস্টেরিয়র পিটুইটারি আশা করি এখানে তোমাদের বুঝতে আর কিছু অসুবিধা নেই। এখানে তৈরি হয়, এখানে এসে জমা থাকে নিউরনের মাধ্যমে, সেখান থেকে সিক্রেটেড হয়। যেখানে জমা থাকে তার নাম হলো হেরিং বডি। এটা একটু বাল্ব টাইপ অংশ হয়ে যায় এবং মাঝখানে একজন দিয়ে কী হয়? এরা প্রবাহিত হয়। কিন্তু তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাস। মনে থাকবে। এরপর এই দুটো হরমোন নিয়ে আমরা ডিসকাশন করব। প্রথমে পড়বো এডিএইচ হরমোন, তার রিলেটেড পরে পড়বো অক্সিটোসিন। জাস্ট এনসিআরটি যে কটা লাইন আছে, যে কটা ওয়ার্ড আছে, সেগুলোরই আমি এক্সপ্লেন্স করব। ঠিক আছে, সেটাকে এক্সপ্রেস করার চেষ্টা করব। সেটাই যদি বোঝো মোর দেন এনাফ নিটের জন্য। এর থেকে বেশি হাবিজাবি পড়ার কিন্তু প্রয়োজন নেই। যতটুকু আমার মনে হয় যে জানলে প্রয়োজন ততটুকুই জানাবো। এই যে এখানে সুপ্রাঅপটিক আর প্যারাভেন্টিকুলার লিখেছি না, এগুলো তো এনসিআরটিতে নেই। তাহলে কেন লিখেছেন? খুব ভালো ভালো যে কোচিং ইনস্টিটিউটের বর্তমানে নাম আছে তাদের কিন্তু কিছু কিছু কোশ্চেনে দেখতে পাই এই ধরনের কোশ্চেন দেয়। আমার 6 ইয়ার অফ এক্সপিরিয়েন্স নিটের কোচিং নেওয়া থেকে, নিটের স্টুডেন্টদের পড়ানো, আমি দেখতে পেয়েছি এই ধরনের ইম্পর্টেন্ট কিছু টার্ম কিন্তু ইউজ করে থাকে, যেগুলো আউট অফ এনসিআরটি, যেগুলো আমি আমার নিজের লেকচারে সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার করব। জাস্ট কিপ ট্রাস্ট অন মি। শুধুমাত্র আমার উপর একটা ট্রাস্ট রাখো, সব কিছু তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকে পড়বো আমরা এডিএইচ হরমোন। এডিএইচের পুরো নাম তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, নাম হচ্ছে অ্যান্টি ডায়োরেটিক হরমোন। আমার পড়ানোর একটু স্টাইলটা আলাদা। আমি প্রথমে চেষ্টা করি যে প্রত্যেক নাম থেকে আমাদের নলেজে যতটুকু ভাবা যায় ততটুকু আগে ভাববো, তারপর ওর এক্সট্রা যতটুকু আমরা বুকিজ নলেজ নিতে পারি বুকিজ নলেজ নেব। এবার আমি তোমাদেরকে ভাবনা যেমন শিখিয়েছি সেরকমভাবে বলো তো, অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা প্রত্যেকটা শব্দকে যদি ভেঙে ভেঙে পাই কী পাবো? দুটো শব্দ তো স্যার সহজ, একটা হচ্ছে অ্যান্টি আর একটা হলো হরমোন। স্যার হরমোন তো আমরা 4টা পড়ছি, আমরাও জানি হরমোন একটা কেমিক্যাল যে গিয়ে কাজ করে মেসেঞ্জার হিসাবে। স্যার অ্যান্টি মানে কি? অ্যান্টি মানে হলো এগেনস্টে বা বিপরীত, বিপরীত বা যে এগেনস্টে কাজ করে তাকে বলবো অ্যান্টি। স্যার তাহলে এই শব্দটা কি মেন ভাইটাল শব্দ এখানকার? একদম। এই শব্দটা যদি জেনে যাও এডিএইচের পুরো কাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা জেনে যাবে। তাহলে এই ডায়োরেটিক শব্দটা স্যার মানেটা বলে দিলে তো ভালো হয়। দেখো ডায়োরেটিক শব্দ বোঝার আগে এরই পরিপূরক একটা শব্দ আছে, তার নামটা আগে পড়ি। তার নাম হচ্ছে ডাইউরেসিস। কী নাম? ডাইউরেসিস। ডাইউরেসিস মানে হলো ওয়াটার রিমুভাল ইউরিনের মাধ্যমে। জল বেরিয়ে যাবে কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। রিমুভাল অফ ওয়াটার থ্রু ইউরিন, বোঝা গেছে? তাকে বলবো ডাইউরেসিস। এখন জল কোথা থেকে বেরোয় বা কোথায় কাজ করে? আমরা জানি যে আমাদের বডির মধ্যে দুটো এই ধরনের বিনের মতো অর্গ্যান আছে। এই দুটো অর্গ্যানের নাম কি বলতে পারবে? নাম হলো কিডনি। আমি যখন প্রথম দিনে ছবি এঁকেছিলাম, নেক্সট দিনে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে, তখন এঁকেছিলাম এর উপরে দুটো গ্ল্যান্ডও থাকে। তো এই বিনের মতো জিনিস দুটোর নাম হলো কিডনি। এই কিডনি দুটো তৈরি হয় অসংখ্য নেফ্রন দ্বারা। কী দ্বারা? অসংখ্য নেফ্রন।
নেফ্রন কি জিনিস সব কিছু এক্সক্রেটরি চ্যাপ্টার যখন পড়া হবে, এক্সক্রেশন চ্যাপ্টার যখন পড়া হবে, তখন কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হবে। জাস্ট এখন মনে রাখো, কথার জন্য বলছি, এই কিডনির মধ্যে আছে প্রচুর পরিমাণে নেফ্রন। নেফ্রন দেখতে কেমন হয়ে থাকে? নেফ্রন হয়ে থাকে এই ধরনের দেখতে। একটা একদম বেসিক ছবি আঁকছি, যেটা তোমাদের বোঝার জন্য সুবিধা হয়। এটা হলো একটা নেফ্রনের একদম বেসিক ছবি। ওকে, আর একটু ভালো করে কিছু জিনিস অ্যাড করে দিলাম। এটা হচ্ছে বেসিক ছবি। এত ছবিতে আমাদের সব কিছু জানার প্রয়োজন নেই। জাস্ট মনে রাখো, আমাদের ব্লাড এই দিক দিয়ে আসে এবং এখানে কিছু জিনিস ফিল্ট্রেট হয়, মানে ছাঁকনির মতো কাজ করে, এবং যেগুলো ছাঁকনির প্রয়োজন নেই সেগুলো এই দিক দিয়ে চলে যায়। বাকিটা এই দিক দিয়ে এরকমভাবে আসে এবং এইভাবে চলে আসে এবং মূত্র তৈরি হয়। কী তৈরি হয়? মূত্র। এর প্রত্যেকটা পার্টের নাম এখন জানার প্রয়োজন নেই। জাস্ট মনে রাখো যে এর এই যে পার্টটা দেখতে পাচ্ছ না, এই সরু পার্টের পরে উপরের পার্টটা, এর নাম হলো ডিসিটি। কি নাম? নাম হলো ডিসিটি। ফুল ফর্ম হলো ডিস্টাল কনভলিউটেড টিবিউল। জাস্ট এটা মনে রাখো। আর এই ডিসিটিটা যেখানে গিয়ে কলের মতো এতে কি মিশেছে না, এর নাম হলো কালেক্টিং টিউব বা ডাক্ট। ঠিক আছে, কালেক্টিং টিউব জেনারেলি একে বলা হয়ে থাকে। এবার এই যে পিসিটির মতো অঞ্চলটা দেখছো না, আমি বললাম যে এখান থেকে কিছু জিনিস ফিল্ট্রেট হয়। ধরো জল ফিল্ট্রেট হলো, ওর মধ্যে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, তারপরে বিভিন্ন ধরনের মিনারেল, এগুলো কী হবে? এর মধ্যে দিয়ে ছাঁকনি হয়ে গিয়ে এরকমভাবে যেতে থাকবে। আর এই নেফ্রনের প্রত্যেকটা যে পার্ট, যেমন এটার নাম ডিসিটি, তেমন এই পার্টটার নাম হলো পিসিটি, আর এটার নাম হলো লুপ অফ হেনরি। আমি লিখলাম না, কারণ এই চ্যাপ্টার অংশ নয়, জাস্ট মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলছি না, জাস্ট বোঝার জন্য বলছি। তো এই প্রত্যেকটা পার্টের না ইন্ডিভিজুয়াল কাজ আছে, তারা নিজের কিন্তু কাজটাকে সম্পাদন করে। একইভাবে এই ডিসিটিরও একটা নির্দিষ্ট কাজ আছে। আর এই ডিসিটি, ডি ফর ডিসিটি, মনে হবে ডিসিটি থেকে কাজ করে ডায়োরেটিক্সের। কিসের কাজ হয়? ডিসিটিতে। ডি ফর ডিসিটি, ডিসিটিতে কি কাজ হয়? ডায়োরেটিক্স। এবার এই ডায়োরেসিস শব্দটার মানে আমি বোঝানোর জন্য তোমাদেরকে এই ছবিটা আঁকলাম। এদিক দিয়ে দেখো জল যাবে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্টের সঙ্গে এবং ইউরিন তৈরি করে, তার নামই হলো ডায়োরেসিস। কি নাম? ডায়োরেসিস। অর্থাৎ ইউরিনের মাধ্যমে জল বেরিয়ে যাবে, তাকে বলা হয় ডায়োরেসিস। তাহলে স্যার, ডায়োরেসিস আর অ্যান্টি ডায়োরেসিস মানে কি? এখানে ডায়োরেসিস মানে জল বেরিয়ে যায়, অ্যান্টি ডায়োরেসিস মানে কি জল বেরিয়ে যায় না। শব্দটা মানেটা সেরকমই আসছে, কিন্তু এই ডায়োরেসিস মানে আমরা এটা ভেবে চলবো যে অতিরিক্ত জল বেরিয়ে যাবে ইউরিনের সঙ্গে। আমরা কী ভেবে চলবো? ডায়োরেসিসে অতিরিক্ত জল বেরিয়ে যাবে কার সঙ্গে? ইউরিনের সঙ্গে। অ্যান্টি ডায়োরেটিক তার মানে কি স্যার? আপনি বলতে চাইছেন যে অতিরিক্ত জল বের হতে দেবে না? একদমই তাই। অ্যান্টি ডায়োরেটিক মানে যতটা পরিমাণ ইউরিনে জল যাওয়ার প্রয়োজন, তার থেকে যদি প্রচুর পরিমাণে বেশি যায়, তখন এই হরমোনটা ক্ষরণ হবে। একে বলবে এই লিমিটের থেকে বেশি যাচ্ছিস, কমা। লিমিটের থেকে কমাবে যে হরমোন, তারই নাম অ্যান্টি ডায়োরেটিক হরমোন। তাহলে এর মেন কাজ কি হবে? এই যখন ফিল্ট্রেট হয়ে প্রচুর পরিমাণে জল যদি ইউরিনের মাধ্যমে যেতে থাকে না, ও তখন কি করবে? এই দিক দিয়ে জলকে তুলে নেবে। জলকে কি করে নেবে? তুলে নেবে। তাহলে এর কাজ কি দেখতে পাচ্ছি? এর কাজ হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম ডিসিটি অফ কিডনি। ডিসিটি পার্ট থেকে রিঅ্যাবজর্ব করবে কাকে? জলকে। কোথাকার? কিডনির। আমি বললাম যে এই জিনিসটা কোথায় আছে? কিডনিতে। তাহলে মনে থাকবে তোমাদের এডিএইচের কাজ কি? কত সহজ জিনিস বলো তো। কিডনির মধ্যে অবস্থান করে নেফ্রন। নেফ্রনের একটা বিশেষ পার্ট হলো ডিসিটি। এই ডিসিটি পার্টে রিঅ্যাবজর্পশন করে জলের কে? ওয়াটার রিঅ্যাবজর্পশন করে কে? এডিএইচ। একটা কথা সবসময় মনে রাখবে যে জল একা একা কিন্তু কোথাও যায় না, ও সবসময় ওর সঙ্গে ইলেকট্রোলাইট নিয়ে যায়। ইলেকট্রোলাইট মানে কি? ধরো সোডিয়াম। তো এ জল কি করে? ওর সঙ্গে সঙ্গে সবসময় ইলেকট্রোলাইটকে নিয়ে বেরিয়ে আসবে। সেই জন্য এনসিইআরটি শব্দটা লিখেছে যে এডিএইচ এর কাজ কি? রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট। অ্যান্ড ইলেকট্রোলাইট মানে কি? জল শোষণ করবে, তার সঙ্গে কিন্তু ইলেকট্রোলাইটকেও শোষণ করবে। এটাই কার কাজ? এডিএইচ এর কাজ। এবার তোমরা বলো তো, ধরো এই হরমোনটা করছিল কি? বেশি জল গেলে উপরের দিকে খিচে তুলে নিচ্ছিল এবং নর্মাল ইউরিন বেরোচ্ছিল। আমাদের ডেলি 1.5 লিটারের মতো ইউরিন বেরোয়, এনসিইআরটি এক্সক্রেশন চ্যাপ্টারে বলেছে। এবার বেশি বেশি করে জল যদি বেরোতে থাকে, তাহলে 1.5 লিটারের নিশ্চয়ই ক্রস করে যাবে। তখন একটা বিশেষ ধরনের রোগ দেখতে পাই, তার নাম হলো ডায়াবেটিস ইনসিপিটাস। কি নাম? ডায়াবেটিস ইনসিপিটাস। এবার এই বলছিলাম ডায়াবেটিস ইনসিপিটাসের কথা। ডায়াবেটিস ইনসিপিটাস হলো এক ধরনের বিশেষ রোগ বা ডিজিজ, যেটাতে কি হয় না, একটা মানুষ বারবার মূত্রত্যাগ করে। বারবার তাকে কোথায় যেতে দেখবে? টয়লেটে।
বারবার টয়লেটে গিয়ে কী করবে? নর্মালি মূত্রত্যাগ করবে। আমি বললাম যে আমরা জেনারেলি দিনেতে 1.5 লিটারের মতো মূত্রত্যাগ করি। 1.5 লিটার মূত্রত্যাগ মানে দিনে কতবার হবে? ম্যাক্সিমাম কতবার হবে? 5 থেকে 6 বার, 7 বার, 8 বার, কারো পর্যন্ত। এক্ষেত্রে কিন্তু বারবার যাবে, বারবার কোথায় যাবে? পেচ্ছাপ করতে। এবার আমরা জেনারেলি বারবার টয়লেট করতে যাওয়া বা মূত্রত্যাগ করাকে আমরা বলে থাকি ইউরিনেশন। এটা নিশ্চয়ই সবাই জানো। যখন একটা মানুষ বারবার মূত্রত্যাগ করতে চায় তখন আমরা শব্দটা ইউজ করব পলিইউরিয়া। কি ইউজ করব? পলিইউরিয়া। এবার আমাকে একটা শব্দ বলো তো, যখন কি বারবার টয়লেট করতে হবে, পেচ্ছাপ করতে হবে, বেশি বেশি করে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে তার জল পিপাসা পাবে না? পাবে না, অফকোর্স পাবে। বেশি বেশি করে জল পিপাসা পাওয়াকে বলা হয় পলিডিপসিয়া। কি বলা হয়? পলিডিপসিয়া। তাহলে স্যার একটু শব্দটা ভেঙে দিলেই তো বুঝতে পারবো। পলি মানে আমরা জানি অলরেডি অনেকবার বা প্রচুর, আর ইউরিয়া মানে বারবার ইউরিন ত্যাগ করাকে বোঝাচ্ছে। একইভাবে স্যার পলি মানে অনেকবার, ডিপসিয়া মানে কি থ্রাস্ট বা তৃষ্ণাকে বোঝাচ্ছে। একদমই তাই। এটা বারবার পেচ্ছাপ করতে যাবে, বারবার জল পান করবে। স্যার জল পান করবে তাহলে কি নর্মাল রোগটা ঠিক হয়ে যাবে? আর কিছু দেখতে পাওয়া যাবে? অফকোর্স দেখতে পাওয়া যাবে। কেউ বারবার জল খাক আর বারবার জল যত বেরিয়ে যাক না কেন, তার শরীরের মধ্যে একটা বিশেষ ধরনের লক্ষণ দেখা যায়, যাকে বলা হয় ডিহাইড্রেশন। কি বলা হয়? অর্থাৎ জলের পরিমাণ বডির মধ্যে কমে যাওয়া, তাকে কি বলা হবে? ডিহাইড্রেশন। এবার জলের পরিমাণ বডির মধ্যে যদি কমে যায়, এর সঙ্গে কিন্তু ব্লাডের একটা রিলেশন আছে। যখন আমরা সার্কুলেশন চ্যাপ্টার পড়বো তখন ওখানে গিয়ে বোঝাবো। জাস্ট তোমরা মনে রাখো, বডির মধ্যে যদি জলের পরিমাণ কমে যায় তখন আমাদের বিপিও কিন্তু কমে যায়। সুতরাং বিপি কিন্তু এই ক্ষেত্রে কমে যায়, লো বিপি। এবার তোমরা কমেন্ট বক্সে বলো তো, যার লো বিপি হয় তাকে আমরা কি টার্ম ইউজ করে থাকি? শেষে আছে টেনশন। এবার বলো তোমরা যে কি বিপি কমে গেলে তাকে আমরা কি বলি? হাইপোটেনশন না হাইপারটেনশন? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানাও যারা এতটা পর্যন্ত এসেছো। এবার এই বিপির কাজটা বলতে গিয়ে একটা কাজ তোমাদেরকে আমার না বললে নয়, সেটা হলো তোমরা নাম শুনেছো এডিএইচকে অপর ভাষায় বলা হয় ভেসোপ্রেসিন। কি বলা হয়? স্যার এটাকে একটু ভেঙে বলে দিলে ভালো হয় না? অফকোর্স আমি আছি তো ভাঙার জন্য। তাহলে ভেসো শব্দটা এসেছে ভেসেল থেকে। কোথা থেকে? আর প্রেসিন মানে প্রেস করা। তাহলে স্যার আপনি বলতে চাইছেন কি ভেসেলকে চেপে দেওয়া বা ভেসেলকে প্রেস করা? একদমই তাই। নর্মাল যে শব্দ ভাঙবে, যা পাবে সেটাই তার মানে। ভেসেলকে প্রেস করাকে বলা হয় ভেসোপ্রেসিন। ভেসেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, ব্লাড আর্টারি হয়ে থাকে, ভেন হয়ে থাকে। এদেরকে প্রেস করাও কিন্তু এডিএইচ এর ওয়ান অফ দ্য একটা মোস্ট ফাংশন হিসেবে কাজ করে। এডিএইচ যখন বেশি পরিমাণে ক্ষরিত হয় তখন আমরা দেখতে পাই ঠিক এর বিপরীত, অর্থাৎ এখানে বিপি কমে যাচ্ছে, এডিএইচ বেশি ক্ষরণ হলে বিপি জেনারেলি বেড়ে যায়। বা বিপি রেগুলেট করার ক্ষেত্রে এডিএইচের একটা কিন্তু ভূমিকা কাজ করে। এডিএইচের যদি অভাব হয় তাহলে এই রোগটার নাম কিন্তু অবশ্যই মনে রাখবে, নাম হলো ডায়াবেটিস ইনসিপিটাস। আর এর 4টে বৈশিষ্ট্য। এই রোগটা তোমার হয়েছে কিনা তুমি কি করে বুঝবে? এই 4টে বৈশিষ্ট্য দেখবে। বারবার পেচ্ছাপ যাচ্ছ না তো, বা বারবার টয়লেটে যাচ্ছ না তো, বারবার জল পান করছো না তো, বা শরীর হাত পা শুকিয়ে যাচ্ছে না তো, আর বিপি অল্প স্বল্প কমে যাচ্ছে না তো। এই 4টে বৈশিষ্ট্য দেখতে পেলেই তুমি কিন্তু ধরতে পারবে তার কী রোগ আছে, ডায়াবেটিস ইনসিপিটাস। এর রিলেটিভলি একটা রোগ আছে, তার নাম হলো ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা প্যানক্রিয়াস চ্যাপ্টারে পড়বো। ওই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, প্যানক্রিয়াস। ওই লেকচারটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। আর এখান থেকে যদি কোনো কিছু ডাউট থাকে এডিএইচ রিলেটেড, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এখানে কিন্তু আমার যতটুকু নিটের প্রয়োজন বোধ হয়েছে আমি কিন্তু ততটুকু তোমাদেরকে এডিএইচের বলে দিয়েছি। তাহলে বলো, এই ডায়াবেটিস ইনসিপিটাস কিসের কারণে হয়ে থাকে? এডিএইচ হরমোন যদি কম ক্ষরণ হয়। এডিএইচ হরমোনের বেশি ক্ষরণের রোগ এনসিইআরটিতে উল্লেখ করেনি, আমারও সেইভাবে জানা নেই, তোমাদেরও জানার পর্যন্ত প্রয়োজন নেই। এতটুকু লিমিটেড যদি জানতে পারো এবং আমার কথাগুলো যদি শুনে থাকো, মোর দ্যান এনাফ এডিএইচ থেকে আসা নিটের জন্য কোনো কোশ্চেন সলভ করা তোমার জন্য। এরপর আমরা পড়বো অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোনের কোথা থেকে ক্ষরণ হয়? প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস, সিক্রেটেড ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি। এই শব্দগুলো কিন্তু রিপিট করে দিচ্ছি কারণ এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা যদি পারো তোমরা কিন্তু এই নিটের সিলেকশনে 1% স্টুডেন্টের মধ্যে কিন্তু আসতে পারবে। সুতরাং তোমাদেরকে কিন্তু এই শব্দগুলোতে লক্ষ্য রাখতে হবে, যেটা বাকি স্টুডেন্টরা পারবে না, যেখানে তুমি র্যাঙ্কের জন্য এগিয়ে যাবে, যেখানে তুমি সিলেকশনের জন্য কিন্তু এগিয়ে যাবে। চলো, তৈরি হচ্ছে কোথায়? প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস, সিক্রেটেড ফ্রম পোস্টেরিয়র পিটুইটারি। স্যার কাজটা বলে দিলে তো বেশি বেটার হয়। অক্সিটোসিনের মেন কাজ হচ্ছে কন্ট্রাকশন করা। কি কাজ? মেন কাজ হলো কন্ট্রাকশন করা। স্যার আপনি কন্ট্রাকশন মানে কি বলতে চাইছেন? মাসেল কন্ট্রাকশন, বিভিন্ন ধরনের যে কন্ট্রাকশন মানে স্যার এরকমভাবে চেপে দেওয়া বা খিচে যাওয়া যে জিনিসটা, তাকে বলতে চাইছেন? একদমই তাই। এ দুটো জিনিসের কন্ট্রাকশন করে। আশা করি তোমাদের এখানটা লেখা হয়ে গেছে। তোমাদের যদি এই জায়গাটা লেখা হয়, আমি এখানটা একটু মুছে দিই। আমি বলছিলাম যে অক্সিটোসিনের কাজ হলো কন্ট্রাকশন করা। আমি যেইভাবে বলছি এইভাবে বলো, এনসিইআরটির প্রত্যেকটা লাইন, ইচ অ্যান্ড এভরি লাইন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ও দুটো জিনিসের কন্ট্রাকশন করে। একটার নাম হলো
ইউটেরাস, আর একটা হলো ম্যামারি গ্ল্যান্ড। স্যার ইউটেরাসও জানি না, ম্যামারি গ্ল্যান্ডও জানি না স্যার, 11-এর ছাত্র, ভালো করে বলে দিন। দেখো ইউটেরাসকে বলা হয় জরায়ু, কি বলা হয়? আর ম্যামারি গ্ল্যান্ডকে বলা হয় ব্রেস্ট বা দুগ্ধ গ্রন্থি। ম্যামেলসের একটা ওয়ান অফ দ্য মোস্ট বৈশিষ্ট্য ম্যামারি গ্ল্যান্ডস, এটা মানে হলো দুগ্ধ গ্রন্থি। ইউটেরাস হলো একটা মেয়েদের বৈশিষ্ট্য। এখন স্যার এই দুটো কাদের ক্ষেত্রে কাজ করে, ছেলেদের মেয়েদের দুজনেরই, না জেনারেলি মেয়েদের? দেখো এইটা এবং এটা দুটোই জেনারেলি মেয়েদের ওপর এফেক্টটা দেখায়। ইউটেরাস মানে হলো জরায়ু, এর মধ্যে কি তৈরি হয়? বাচ্চা। আমি জাস্ট একটা বেসিক ছবি তোমাদেরকে আঁকি, যেটা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হলো ইউটেরাস, মেয়েদের উদর গহ্বর অঞ্চল বা অ্যাবডোমেনে অবস্থান করে। কোনো বাচ্চা যদি আসে মায়ের পেটে, তখন বাচ্চাটা এখানে কি হয়? ডেভেলপড হয়। আমি কথার জন্য বাচ্চার একটা বেসিক একদম রাফ ছবি জাস্ট আঁকছি। ধরো এটার একটা বাচ্চার জাস্ট একটা বেসিক ছবি ধরে রাখো, খুব ভালোভাবে আঁকতে পারলাম না, জাস্ট একটা বেসিক ছবি ধরে রাখো যে এটা একটা বাচ্চা। এই বাচ্চাটা ধরো যথেষ্ট সময় হয়ে গেছে বাইরে ডেলিভারি হওয়ার জন্য, তখন একে কী করতে হবে? বাইরে বেরিয়ে আসতে হবে। এবার ক্লাস 12-এ যখন উঠবে এটা সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে, বা কিছুদিন পর আমি রিপ্রোডাকশন চ্যাপ্টার যখন আপলোড করবো ক্লাস 12-এ, তোমরা এই টপিকটা গিয়ে দেখতে পারো। তো এখানে এই যে লেয়ারটা আছে না, এই যে জায়গাটা আছে না, এটাকে বলা হয় ইউটেরাস। এই ইউটেরাসের মধ্যে একটা এই ধরনের লেয়ার আছে, এই লেয়ারটা মেনলি মাসেল দ্বারা তৈরি। এই মাসেলের লেয়ারটাকে বলা হয় মায়োমেট্রিয়াম। কি লেয়ার বলা হয়? মায়োমেট্রিয়াম। এই মাসেল লেয়ারটা নাম হলো মায়োমেট্রিয়াম। এ কন্ট্রাক্ট করে কখন? যখন এই বাচ্চাটা বেরোনো জাস্ট শুরু হবার কথা। কার জন্য কন্ট্রাক্ট করে? অক্সিটোসিন হরমোন। একটা মা প্রেগনেন্ট, মায়ের ইউটেরাসে কন্ট্রাক্টের জন্য ওই মায়ের পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরণ হতে থাকে, সিক্রেটেড হতে থাকে, এবং এখানকার মাসেলে এসে ও কাজ করে। কাজ করার ফলে ও এরকম ভিগোরাস কন্ট্রাকশন করবে। এনসিটি শব্দ লিখেছে ভিগোরাস কন্ট্রাকশন। কী করবে? বারবার কন্ট্যাক্ট করবে এবং বাচ্চাটার উপর প্রেসার দেবে যাতে বাচ্চাটা বাইরে বেরিয়ে আসে। বাচ্চাটার উপর যখনই প্রেসার দেবে না, তখনই মায়ের পেটে যন্ত্রণা শুরু হবে। মায়ের পেটে যন্ত্রণাকে তোমরা কি জানো কি বলে? বলা হয় চাইল্ড লেবার বা লেবার পেন। তো বাচ্চাটার কারণে লেবার পেন শুরু হলে তখন বোঝা যাবে যে হয়তো এবার মায়ের ডেলিভারি হবে বা বাচ্চাটা বাইরে বেরিয়ে আসবে। সুতরাং মনে রাখবে যে লেবার পেন কারো কারণে হয়ে থাকে অক্সিটোসিন। এই জন্য একে মাঝে মাঝে কিন্তু লেবার হরমোন বা পারচুরেশন হরমোন বলা হয়ে থাকে। কী হরমোন বলা হয়? পারচুরেশন হরমোন। পারচুরেশন মানে কি? বাচ্চা বাইরে বেরিয়ে আসে। বাচ্চা বেরিয়ে আসার জন্য দায়ী কোন হরমোন? অক্সিটোসিন। এর সঙ্গে অনেক হরমোন আছে, কিন্তু মনে রাখবে তোমাদের 11-এর সিলেবাসে যেটা ইম্পর্টেন্ট সেটা হল অক্সিটোসিন। একে বলা হয় এই জন্য পারচুরেশন হরমোন। কী হরমোন বলা হয়? পারচুরেশন। তাহলে ইউটেরাসের উপর কাজ কি? ইউটেরাসের মায়োমেট্রিয়াম লেয়ারে অক্সিটোসিন কন্ট্রাকশন করায় এবং বাচ্চাকে বাইরে বেরিয়ে আসার জন্য হেল্প করে থাকে বা লেবার পেন তৈরি করতে সাহায্য করে থাকে। এটি ইউটেরাসের উপর অক্সিটোসিনের কাজ হয়ে গেল। এবার পর ম্যামারি গ্ল্যান্ডের উপর কাজ। জেনারেলি একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে তারা কি খায়? মায়ের দুগ্ধ পান করে থাকে বা মিল্ক পান করে থাকে। এই ম্যামারি গ্ল্যান্ড একটাই কাজ, অক্সিটোসিনের কন্ট্রাকশন। এই ম্যামারি গ্ল্যান্ডের উপরে ও কী করবে? কন্ট্রাক্ট করবে। তো ম্যামারি গ্ল্যান্ডের উপর যখন কন্ট্রাক্ট করবে না, তখন ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ছোট 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 থলির মতো জিনিস আছে, তাকে বলা হয় অ্যালভিওলাই। এই থলির মতো জিনিসে মিল্ক বা দুগ্ধটা কিন্তু জমা থাকে। এবার যখন ওই থলির মতো জিনিসের দুগ্ধটা জমা থাকে আর কন্ট্রাকশন করবে কে? অক্সিটোসিন, তখন ওই থলির মতো জায়গাগুলো চিপে যাবে। চিপে গেলে দুগ্ধটা কী হবে? বাইরে বেরিয়ে আসবে এবং বাচ্চা যখন সেটা গ্রহণ করতে চায় তখন ও গ্রহণ করবে। তো সুতরাং কন্ট্রাকশানে মেন হেল্পকে করে অক্সিটোসিন। এবার যেহেতু ও মিল্ক কী করছে? সিক্রেশন করছে। আবার এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, মিল্ক সিক্রেশন। সিক্রেশন মানে কি? দুগ্ধ গ্রন্থি থেকে দুধটা বা মিল্কটা বাইরে বেরিয়ে আসছে। এটার কাজ কার? অক্সিটোসিন। মাথার মধ্যে কিন্তু যেন এটা সবসময় থাকে, দুগ্ধ বা মিল্ক কিন্তু সিনথেসিস অক্সিটোসিনের কাজ না। মিল্ক সিনথেসিস একটু পরেই করবো, প্রোল্যাক্টিনের কাজ। কার কাজ? প্রোল্যাক্টিনের কাজ। সিনথেসিস করা কিন্তু এর কাজ নয়, এর কাজ হলো শুধুমাত্র সিক্রেশন করা। সিক্রেশন করলে দুগ্ধটা মায়ের কিন্তু দুগ্ধগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড থেকে বেরিয়ে আসবে। সুতরাং অক্সিটোসিনের মেন কাজ ইউটেরাসের কন্ট্রাকশন এবং ম্যামারি গ্ল্যান্ডের কন্ট্রাকশন, যার ফলে এটা বাইরে বেরিয়ে আসবে। যেহেতু মিল্ক বা দুগ্ধ মায়ের বাইরে
দেহের বাইরে বেরিয়ে আসে, সেই জন্য একে কিন্তু মাঝে মাঝে বলা হয় মিল্ক লেট ডাউন হরমোন। কী বলা হয়? মিল্ক লেট ডাউন হরমোন। এই দুটো হরমোন বিশেষ কন্ডিশনে, এই অক্সিটোসিন বিশেষ কন্ডিশনেই ক্ষরিত হয়, সেই জন্য এর কম ক্ষরণ বা বেশি ক্ষরণে বেশ কিছু প্রভাব দেখা যেতে পারে। কম ক্ষরণে মায়ের কন্ট্রাকশন কম হবে, লেবার পেন কম হবে, বা কমপ্লিকেশন কিছু কিছু হতে পারে কিন্তু পার্চুরেশনের সময় বা বাচ্চার ডেলিভারির সময়। এর রিলেটেড বা এর থেকে বেশি কিন্তু আর কিছু জানার প্রয়োজন নেই। এটা হলো আমাদের পোস্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন বা সিক্রেটেড হরমোন। এরপর আমরা পড়বো মিডিল পিটুইটারি থেকে সিক্রেটেড হরমোন। এখন আমরা পড়বো মিডিল পিটুইটারি থেকে ক্ষরিত হরমোন। আমি লিখে রেখেছি এম ফর মিডিল, এম ফর এমএসএইচ। এমএসএইচের ফুল ফর্ম হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। স্যার প্রত্যেকটা শব্দ ভেঙে বলে দেন, যেমন করে বলছেন বলে দিচ্ছি অফকোর্স। দেখো লেখা আছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। স্যার মেলানোসাইটের দুটো ভাগ দিলেন কেন? সাইট মানে যেখানে শব্দ ইউজ হয় সাইট, তোমরা মনে রাখবে এটা কাকে বোঝায়? সেল। সেল মানে কি স্যার? কোষ। সাইট যেখানে ইউজ হয় মনে রাখবে সেটা হচ্ছে সেল মানে কোষ। স্যার তাহলে মেলানোসাইট মানে কি? মেলানোসাইট মানে এমন একটা কোষ যে একটা বিশেষ ধরনের রঞ্জক বা পিগমেন্ট ক্ষরণ করে, সেখান থেকে এর নাম হলো মেলানোসাইট। নাম কি? মেলানিন। তাহলে কি স্যার মেলানিন পিগমেন্ট ক্ষরণকারী সেলকে আমরা মেলানোসাইট বলি? একদমই ঠিক। তো মেলানোসাইট কি করে? মেলানিন পিগমেন্ট ক্ষরণ করে। তাহলে স্যার এর সঙ্গে এর নামের মানে কি? লেখা আছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং মানে কি? উদ্দীপিত করা। হরমোন মানে স্যার কেমিক্যাল মেসেঞ্জার। একদম। এমএসএইচ হলো একটা হরমোন যে কি করে আমাদের বডির স্কিনের ওপর এই মেলানোসাইট সেল আছে তার উপর অ্যাক্ট করে, কাজ করে, এবং মেলানিন পিগমেন্ট ক্ষরণে বা সিনথেসিসে হেল্প করে থাকে। স্যার আপনি তো বললেন যে প্রথমে আপনি ক্ষরণ এগুলো বলবেন কোথা থেকে হয়ে থাকে। দেখো মিডিল পিটুইটারির অপর নাম কি দিয়েছি আমি? পার্স ইন্টারমিডিয়া। এনসিআরটি বলছে পার্স ইন্টারমিডিয়া ইজ মার্জড উইথ পার্স ডিস্টালিস। সুতরাং তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে সিক্রেটেড ফ্রম, অপশন যদি থাকে অ্যাডিনো হাইপোফাইসিস, তোমরা কিন্তু অফকোর্স এটা অ্যান্সার করবে। এরপর আর একটা অ্যান্সার হবে কি? পার্স ইন্টারমিডিয়া। মনে থাকে যেন এই দুটোই কিন্তু অ্যান্সার হবে সিক্রেটেন এবং সিনথেসিস। মনে থাকবে। পার্স ডিস্টালিস কিন্তু নয়। পার্স ডিস্টালিস মানে সম্পূর্ণ অ্যান্টিরিয়র পিটুইটারিকে বোঝায়। অ্যাডিনো হাইপোফাইসিস মানে কিন্তু দুটোকে একসঙ্গে মিলিয়ে বোঝায়। সুতরাং এগুলো কিন্তু ক্রস কোশ্চেন। এগুলো তুমি পরীক্ষা দিয়েছে খুব আনন্দের সঙ্গে ভাববে এগুলো তো সব ঠিক, এসে দেখবে অ্যান্সার ভুল। কেন? এই জাস্ট কনসেপ্টের একটু কিন্তু গোলমালের কারণে। সুতরাং এই শব্দগুলো যেগুলো আমি তোমাদেরকে মার্ক করে বলে দিচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। কদিন পর নেটের এক্সাম গিয়ে দেখতে পাবে এই জিনিসগুলোর কিন্তু খুব প্রভাব পড়ছে। সুতরাং মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের নাম কি স্যার, বা কি করে? মেলানোসাইটের ওপর যে স্টিমুলেট করবে হরমোন তাকে বলে মেলানোসাইট, এবং একে উদ্দীপিত করলে একটা বিশেষ ধরনের রঞ্জক, একে বলা হয় পিগমেন্ট বা রঞ্জক। এটা ক্ষরণ করবে, এবং এই পিগমেন্ট বা রঞ্জক কোথায় ক্ষরিত হয় আমি বললাম? স্কিনের উপরে মেলানোসাইট সেল থেকে। তাহলে স্কিনের ওপর ক্ষরিত হয়, তো স্যার এর কাজ কি? এর কাজ স্কিনের কালার মেনটেন করা, কতটা ডার্ক হবে, কতটা ফেয়ার হবে, সব কিছু মেনটেন করা জেনারেলি কার কাজ? এর কাজ। তাহলে স্যার একটা মানুষকে বিশাল ফর্সা হলে এর কাজ না, একটা মানুষ ফর্সা হলে তার মেলানিন তো কম ক্ষরিত হয়। এর বিপরীতে একটা হরমোন আছে তার নাম হলো মেলাটোনিন। কোথায় ক্ষরিত হয়? পিনিয়াল বডি। স্যার এটা তো পিনিয়াল গ্ল্যান্ড, তো আপনি তো বলেছিলেন তখন এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়ানোর সময়, তাহলে কি স্যার এটা পড়বো? একদম। যখনই নেক্সট লেকচার বা তার পরের লেকচারে গিয়ে তোরা পিনিয়াল গ্ল্যান্ড দেখতে হবে, জাস্ট দেখতে হবে যে এর বিপরীতে, এমএসএইচের বিপরীতে কে কাজ করছে? পিনিয়াল গ্ল্যান্ডের মেলাটোনিন। এর অ্যাসোসিয়েটেড অনেকগুলো কাজ এনসিআরটিতে দেওয়া আছে, সেগুলোও কিন্তু তখন পড়বো। জাস্ট তোমরা মনে রাখো মিডিল পিটুইটারি থেকে হরমোন ক্ষরিত হয় এমএসএইচ, এর ফর্ম হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। মেলানোসাইট থেকে ক্ষরিত হয় মেলানিন, এটা হলো একটা রঞ্জক, এবং এর কাজ হচ্ছে স্কিনের কালারকে মেনটেন করা, বা স্কিনে কতটা কি কমপ্লিশন থাকবে কালারের, কতটা ব্ল্যাক হবে, কতটা কি হবে সেটা কন্টেন্ট করা। শুধুমাত্র স্যার আপনি বললেন মেলানিন তো ব্ল্যাক কালার জেনারেলি কন্টেন্ট করে থাকে, তাহলে ব্ল্যাকেনিংটা কন্টেন্ট করে, এর বিপরীতে একটা হরমোন কাজ করে কতটা ফেয়ার হবে সেটা নিয়ে, তার নাম হলো মেলাটোনিন, যেটা ক্ষরিত হয় পিনিয়াল বডি বা পিনিয়াল গ্ল্যান্ড থেকে। যখন পড়াবো সেখানে গিয়ে সেটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট মিডিল পিটুইটারি থেকে বা পার্স ইন্টারমিডিয়া থেকে এতটুকুই জানার। এরপর আমরা যাব মেন আমাদের পার্ট অ্যান্টিরিয়র পিটুইটারি বা পার্স ডিস্টালিস। ওকে, চলো ওখানে যাওয়া যাক। এবার আমরা স্টার্ট করব অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন। অ্যান্টিরিয়র পিটুইটারিকে বাংলায় কি বলা হয়? অগ্র পিটুইটারি। এখান থেকে ক্ষরিত হয় 6টা হরমোন। বহুবার তোমাদেরকে রিপিট করেছি, আবার রিভিশন তোমরা কিন্তু বোর্ডসে যে কটা লেখা আছে দেখতে পারো। অ্যান্টিরিয়র পিটুইটারির অপর নাম কি? পার্স ডিস্টালিস। একে আবার বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস, যার সঙ্গে মিডিল পিটুইটারি যুক্ত হয়ে যায়। এগুলো বারবার বলছি কারণ খুব ইম্পর্টেন্ট জিনিস।
এখানে 6টা হরমোনের মধ্যে এই হরমোনটা আমরা একটু ডিটেলসে পড়বো, বাকি প্রত্যেকটা 4 থেকে 5 লাইন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জানলেই আমাদের জন্য মোর দেন এনাফ নিটের কোশ্চেন সলভ করার জন্য। গ্রোথ হরমোন বা এর নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এর অপর নাম কি? সোমাটোট্রপিক হরমোন। বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন জিনিস আমরা পরবর্তী দেখতে পাবো। ট্রপিক দুটো শব্দের মধ্যে কি পার্থক্য, জাস্ট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কিছু কিছু শব্দের কিছু কিছু মানে জাস্ট তোমরা মনে রেখে দাও। তোমরা মনে রাখবে এই ট্রপিক শব্দ যদি কোনো জায়গায় দেখতে পাও এর মানে হলো গ্রোথ। কি মানে? গ্রোথ। তাহলে স্যার সোমাটোট্রপিক মানে কিসের গ্রোথ? জেনারেলি আমরা বডি গ্রোথের জন্য সোমাটো শব্দটা ইউজ করি, বা বডি সেলের জন্য বা বডির জন্য আমরা সোমাটো শব্দটা ইউজ করে থাকি। সুতরাং বডি গ্রোথের জন্য যে হরমোন খরিত হয় তাকেই বলা হয় গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন। বডি গ্রোথের জন্য যে হরমোন খরিত হয় তার নাম সোমাটোট্রপিক হরমোন। এবার বডি গ্রোথের জন্য আমাদের জেনারেলি কী কী জিনিসের প্রয়োজন? 1 নম্বর জিনিস স্যার, যে জিনিসগুলো অলরেডি বডির মধ্যে আছে সেগুলোর বৃদ্ধি করা, তবে একটা ছোটো ছেলে বড় হতে পারবে। 2 নম্বর জিনিস, যে জিনিসগুলো দ্বারা বডি তৈরি হয়েছে সে কন্টেন্টগুলো আরও বাড়ানো। একটা প্রথম জিনিস বা একটা খুব ভাইটাল জিনিস আমাদের বডির জন্য প্রয়োজনীয়, সেটা নিয়ে একটু বলি। তোমরা বহুজনকে জিম করতে দেখেছো। জিমখানায় যখন তারা যায় কিছু জনকে দেখবে প্রোটিন অ্যাসেসরি নিতে, প্রোটিন নিচ্ছে। কী নিচ্ছে? প্রোটিন। কারণ একটা দুর্বল ছেলে যখন জিমে যায় তার মাসেল গ্রোথ হয়, মাসেল গ্রোথের জন্য কি দরকার? প্রোটিন। সেই জন্য আমাদের বডিতে আমাদের একটা কথা আছে যে আওয়ার বডি ইজ মেড আপ অফ প্রোটিন ব্লকস, অর্থাৎ প্রোটিন আমাদের বডিটাকে তৈরি করেছে। সুতরাং মনে রাখবে এই গ্রোথ হরমোনের একটু পরে যখন কাজ করব তো এর মেন কাজ হবে আমাদের বডিকে প্রোটিন সাপ্লাই করা বা বেশি বেশি করে প্রোটিনকে তৈরি করা। বোঝা গেছে? আর এর কাজকে আমি দুটো ভাগে ভাগ করব। 1 নম্বর কাজ গ্রোথ, এর দুটো ফাংশন। 1 নম্বর কাজ হলো গ্রোথ, 2 নম্বর হলো মেটাবলিজম। এই এন্ডোক্রাইন চ্যাপ্টারে প্রত্যেকটা হরমোনের কিন্তু মেটাবলিজমের ওপর খুব গুরুত্ব আছে। মেটাবলিজম মানে কি? কোনো একটা জিনিসকে ভাঙা বা গড়া। মেটাবলিজমের দুটো ভাগ, একটা হলো অ্যানাবলিক আর একটা হলো ক্যাটাবলিক। অ্যানাবলিক মানে তৈরি করবে, ক্যাটাবলিক মানে কাট 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 কেটে চলে যাবে, কেটে দেওয়া মানে ভেঙে দেওয়া। সুতরাং মেটাবলিজমের দুটো জিনিস, একটা পার্ট হলো অ্যানাবলিক মানে কোনো জিনিস তৈরি করা, একটা জিনিস হলো ক্যাটাবলিক মানে কোনো জিনিসকে ভেঙে দেওয়া। এই মেটাবলিজমের মধ্যে জেনারেলি 3টে জিনিসের মেটাবলিজম নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর হলো প্রোটিন, 2 নম্বর হলো লিপিড, 3 নম্বর হলো কার্বোহাইড্রেট। হয় কোনো হরমোন প্রোটিনকে ভাঙবে নাহলে প্রোটিন তৈরি করবে, হয় কোনো হরমোন কার্বোহাইড্রেটকে ভাঙবে নাহলে কার্বোহাইড্রেটকে তৈরি করবে, হয় কোনো হরমোন লিপিডকে ভাঙবে নাহলে লিপিডকে তৈরি করবে। কোনো জিনিস ভাঙলে কী পাবো সেটা আমরা জেনে নেব, কোনো জিনিস তৈরি করলে কী পাবো সেটা তো জানি। প্রোটিন তৈরি করা মানে প্রোটিন পাচ্ছি, তবে প্রোটিন ভাঙলে কী পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। লিপিড তৈরি করা মানে লিপিড পাবো, লিপিড ভাঙলে আমরা জানি ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল পাই। কার্বোহাইড্রেট তৈরি করলে কী পাবো? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ভাঙলে আমরা পাবো গ্লুকোজ। ঠিক আছে, কিছু কিছু জায়গায় তোমরা দেখতে পাবে যে কার্বোহাইড্রেট তৈরি করলে আমরা গ্লাইকোজেন পাই। কী পাই? গ্লাইকোজেন। আলটিমেটলি কিছুই না, প্রোটিন তৈরি হলে সেটা স্টোরেজ রূপে গ্লাইকোজেন রূপে মানব দেহে থাকে, আর এই কার্বোহাইড্রেটই যদি প্ল্যান্টের ক্ষেত্রে তৈরি হয় সে স্টার্চ রূপে থাকে। সুতরাং এই মেটাবলিজম মানে কোনো জিনিস ভাঙা অথবা গড়া। এক্ষেত্রে কী হয়ে থাকে সেটাও একটু পরে বলছি, আগে গ্রোথটা দেখি। এবার তোমরা বলো তো, একটা বাচ্চা ছেলে যখন বড় হয়, ধরো তোমরা এক সময় বাচ্চা ছিলে, এখন বড় হয়েছে, তোমাদের জেনারেলি কোন জিনিসগুলো গ্রোথের ফলে তোমাদের বডিটা বড় হয়েছে? একটা জিনিস প্রথমে কমন পাবে, সেই জিনিসটা কি? স্যার আমাদের বডির যে হাড় আছে বা বোন আছে সেগুলো স্যার বৃদ্ধি পেয়েছে। তাহলে গ্রোথ হরমোনের মেন কাজ হচ্ছে আমাদের বডির যে বোনগুলো আছে বা হাড়গুলো আছে সেটাকে বৃদ্ধি করা। একটা বাচ্চা ছেলের হাত দেখবে এইটুকু, তার হাতের হাড়ও এইটুকু, তোমার দেখবে এতটা বড় হয়তো। তাহলে কেন বড় হয়েছে? গ্রোথ হরমোনের কারণে বড় হয়েছে। এবার বোন যখনই বড় হয় এর সঙ্গে আর একটা অ্যাসোসিয়েটেড জিনিস আছে, সেটাকে কিন্তু বাড়তে হবে, যেটা স্কেলিটাল চ্যাপ্টার যখন আমি পড়াবো তখন কিন্তু বলবো। সেটার নাম হলো কি? কার্টিলেজ। বোনের সঙ্গে সঙ্গে এই কার্টিলেজেরও কিন্তু বৃদ্ধি দরকার। এবার স্যার বোন আর কার্টিলেজ যখন বৃদ্ধি হচ্ছে এর উপর যে কভারিংটা আছে অর্থাৎ স্যার মাংস বা মাসেল, এটার বৃদ্ধি দরকার না দরকার নেই? স্যার অফকোর্স দরকার। এটারও বৃদ্ধি কে করে থাকে? গ্রোথ হরমোন। সুতরাং মাসেলেরও কিন্তু বৃদ্ধি কে করে? গ্রোথ হরমোন। এর সঙ্গে স্যার আর কোনো জিনিসের গ্রোথ করে? অফকোর্স গ্রোথ করে। তুমি কথার জন্য বলছি, ধরো এই পেটের মধ্যে যে রিবস আছে, এখানে যে হাড়গুলো আছে তাকে বলে রিবস। স্কেলিটাল সিস্টেম যখন পড়বো 206টা হাড় এই ক্লাসরুমে বসেই কিন্তু আমরা মুখস্থ করবো। তখন তোমরা দেখতে পাবে বিভিন্ন হাড়ের নাম, তখন দেখতে পাবে এখানে আমাদের পাঁজরে 12টা এইদিকে 12টা এইদিকে হাড় আছে। যে তৈরি করেছে বুকের মধ্যেখানে একটা খাঁচা, তার মধ্যে আছে লাংস। কি আছে? লাংস। তার নিচে পাবো লিভার, বিভিন্ন ধরনের আমরা অর্গান কিন্তু পাবো। এবার এই বোনগুলো যদি বৃদ্ধি পায় তার ভিতরে থাকা অর্গানগুলো ছোট থেকে যাবে না তো নিশ্চয়ই, তারাও নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তাহলে গ্রোথ হরমোন কিন্তু ওই সমস্ত অর্গানগুলো যাদেরকে আমরা বলে থাকি ভিতরের অর্গান বা ভিসেরাল অর্গান,
অর্থাৎ নরম টিস্যুর তৈরি ওই অর্গানগুলোরও কিন্তু বৃদ্ধি করে। যেমন এক্সাম্পল স্বরূপ তোমরা লিখে রাখো লিভার। কি লিখে রাখবে? লিভার। এই চারটে গ্রোথ কিন্তু হলে আমাদের বডি কিন্তু বড় হয়ে যায়। এই চারটে গ্রোথের সঙ্গে একটা জিনিস অ্যাসোসিয়েটেড, সেটা কি না কি দ্বারা তৈরি হবে? আমি প্রথমেই বললাম যে জিনিসটা দ্বারা জেনারেলি তৈরি হয় সেটা হলো প্রোটিন। স্যার মেটাবলিজম তো বললেন তিনটে জিনিস মেন কাজ করে, তাহলে তিনটে জিনিসের নামই লিখে নিন। 2 নম্বর হলো লিপিড, 3 নম্বর হলো কার্বোহাইড্রেট। তোমরা যখন রেসপিরেশন চ্যাপ্টার করবে তখন দেখতে পাবে বিভিন্ন জিনিসে কিন্তু ট্রান্সফর্ম হতে পারে। এই কার্বোহাইড্রেট বা লিপিড যদি কোনো কারণে ভাঙে এবং সে কিন্তু প্রোটিনে ট্রান্সফর্ম হতে পারে। তাহলে আমরা দেখতে পাবো বডি ইজ মেড আপ অফ কি? প্রোটিন, বিল্ডিং ব্লক অফ প্রোটিন। সুতরাং আমরা কিন্তু কার্বোহাইড্রেটের এবং লিপিডের ভেঙে গিয়ে প্রোটিনে ট্রান্সফর্ম হতে দেখতে পাবো, বা প্রোটিন কিন্তু বেশি কিন্তু আমরা তৈরি হতে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রোটিন কি হবে? পরিমাণে বাড়বে। একইভাবে লিপিড কিন্তু ভাঙবে, একে বলা হয় লিপোলাইসিস। কি বলা হয়? আর এই কার্বোহাইড্রেটও কিন্তু ভাঙতে থাকবে। কিছুক্ষণ আগেই বললাম কার্বোহাইড্রেট যদি ভেঙে যায় তখন বডির মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। কিসের পরিমাণ বেড়ে যায়? গ্লুকোজ। আর একটা রোগ এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, যখন প্যানক্রিয়াস পড়বো তখন অনেকটা ক্লিয়ার হবে। তার আগে জাস্ট তোমরা এই শব্দটা মনে রাখো যে আমাদের ব্লাডের মধ্যে যদি গ্লুকোজ বেড়ে যায় একটা রোগ হয়, তার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। যখন ডায়াবেটিস ইনসিপিটাস বলছিলাম তখন বললাম না একটা রোগ আছে ডায়াবেটিস মেলাইটাস। ওখানে কি হয়? ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়। ব্লাডের মধ্যে যদি গ্লুকোজের লেভেল বেড়ে যায় তখন আমাদের যে রোগ হয় তাকে বাংলায় বলা হয় মধুমেহ। আর যারা এই রোগগুলো করে তাদেরকে বলা হয় ডায়াবেটোজেনিক হরমোন। কি নাম? গ্লুকোজের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যাবে। একে বলা হয় ডায়াবেটোজেনিক হরমোন। এই শব্দটা একটুখানি ভেঙে দিই, দেখো বুঝতেই পারবে। জেনিক মানে তৈরি করা বা সৃষ্টি করা। কি সৃষ্টি করবে? ডায়াবেটো মানে ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিস যে সৃষ্টি করে তাকে বলা হয় ডায়াবেটোজেনিক হরমোন। এই ধরনের বহু হরমোন আমরা এই চ্যাপ্টারে পড়বো ধীরে ধীরে, যারা কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য অন্যতম ভূমিকা পালন করে থাকে, অ্যালং উইথ যেটা মেন হরমোন তার সঙ্গে। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন কিন্তু একটা ডায়াবেটোজেনিক হরমোন। এবার এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো গ্রোথ হরমোন যদি ক্ষরিত হয় তখন দেখতে পাবো। এবার যদি গ্রোথ হরমোন কম ক্ষরিত হয় তাহলে কিন্তু একটা কন্ডিশন জেনারেলি আমরা দেখতে পাই। এবার বলো তো, ধরো কোনো একটা মানুষ বড় হয়ে গেছে, তার যদি গ্রোথ হরমোনের পরিমাণ কম খরতে হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু দেখতে পাবো না, কারণ সে অলরেডি বড় হয়ে গেছে, তার বোন বড় হয়ে গেছে, কার্টিলেজ বড় হয়ে গেছে, মাসেল বড় হয়ে গেছে, তাহলে সে কি আবার বেটে হয়ে যাবে? এরকম সম্ভব নয়। সুতরাং গ্রোথ হরমোন যদি অ্যাডাল্ট স্টেজ বা বড় অবস্থায় যদি কম খরিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট বৃদ্ধির পর যদি কম খরিত হয় তাহলে কিন্তু কোনো ডিফেক্ট কিন্তু কিছু প্রভাব আমরা দেখতে পাবো না। তাহলে গ্রোথ হরমোন যদি কম খরিত হয় এর প্রভাবটা আমরা কখন পাই? চাইল্ডহুড। কখন পাই? চাইল্ডহুডে আমরা যদি দেখতে পাই যে গ্রোথ হরমোন কম খরিত হচ্ছে। কী হচ্ছে? গ্রোথ হরমোন কম খরিত হচ্ছে। আমি এই চিহ্নটা দিয়ে বোঝাচ্ছি কম খরিত হচ্ছে। তখন একটা রোগ দেখা যায় যাকে বাংলায় বলা হয় বামনত্ব, আর ইংলিশে বলা হয় ডোয়ারফিজম। ডোয়ারফিজম মানে কি? যাকে আমরা বামন করি না, তাকে ছোট হাইট যারা জেনারেলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাইটটা বৃদ্ধি পায় না, সেই হিসাবে সেই রোগটার নাম হলো ডোয়ারফিজম। তোমরা বিভিন্ন ধরনের সার্কাস দেখেছো, সার্কাসে এই ডোয়ারফিজম বা ডোয়ার্ফ যে সমস্ত লোক হয়ে থাকে যারা তুলনামূলক বেটে, তাদেরকে দেখবে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে, ওদেরকে বলা হয় মিডগার্ডস। ঠিক আছে, সার্কাসে যারা জেনারেলি এই ডোয়ার্ফ মানুষগুলো কাজ করে থাকে। তো কিসের কারণে হয়? চাইল্ডহুড অর্থাৎ ছোটোবেলায় গ্রোথ হরমোন যতটা ক্ষরণ হওয়ার কথা ছিল ততটা যদি ক্ষরিত না হয় তাহলে কিন্তু মানুষের হাইট বাড়ে না, একটা রোগ দেখা যায়, তার নাম হলো ডোয়ারফিজম। আর যদি একটা মানুষ তার মধ্যে যদি গ্রোথ হরমোনের পরিমাণ বাড়তে থাকে, সেটা চাইল্ডহুডেও বাড়তে পারে, বড় অবস্থাতেও বাড়তে পারে। ছোটোবেলায় যদি কারো গ্রোথ হরমোনের পরিমাণ বাড়তে থাকে, সে তুলনামূলক তার সমবয়স্ক একটা ছেলের থেকে অনেক বেশি কিন্তু হাইটে চলে যাবে। তোমরা মাঝে মাঝে গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ডে দেখতে পাও যে একটা মানুষের হাইট 7.5 ফুট। তো ওরা কিসের উদাহরণ? ওরা গ্রোথ হরমোনের ওভার সিক্রেশনের উদাহরণ। এটা গ্রোথ হরমোনের কম সিক্রেশন, আর এখন পড়বো বেশি সিক্রেশন। যদি চাইল্ডহুডে গ্রোথ হরমোন যদি বেশি সিক্রেটেড হয়, একটা বিশেষ ধরনের রোগ দেখা যায় যাকে আমরা বলে থাকি জাইগ্যান্টিজম। কি বলি? জাইগ্যান্টিজম। এই জাইগ্যান্টিজমে কি হয়? ডোয়ারফিজমের ঠিক বিপরীত। ডোয়ারফিজমে কম হাইট হয় তুলনামূলক তার সমবয়স্ক ছেলেদের তুলনায়। জাইগ্যান্টিজমে তার সমবয়স্ক ছেলেদের থেকে ডবল বলা ভুল, অনেকটা বেশি হাইট হয়ে যায়, তাকে কি বলা হয়? জাইগ্যান্টিজম। জাইগ্যান্টিজমে কি হয়? বোন বৃদ্ধি পেয়ে যাবে, তো হাতগুলো বড় বড় হবে, পা বড় বড় হবে, কার্টিলেজ বৃদ্ধি পাবে, কানগুলো বড় বড় হতে পারে, মাসেল তুলনামূলকভাবে যেহেতু বোনের উপর থাকে সেই জন্য মাসেলের পরিমাণ বৃদ্ধি পাবে, ওয়েট অনেকটা বেশি হবে, সেই সঙ্গে ভিসেরাল অর্গান বিভিন্ন ধরনের বৃদ্ধি পাবে।
কোথায়? জাইগান্টিজম। চাইল্ডহুডে যদি ক্ষরিত হয় তখন তাকে বলবো জাইগান্টিজম। একইভাবে গ্রোথ হরমোন যদি কম ক্ষরিত হয় তখন অ্যাডাল্টের ক্ষেত্রে একটা বিখ্যাত রোগ দেখা যায়। কার ক্ষেত্রে? অ্যাডাল্ট। অর্থাৎ ধরো কারো বয়স হয়ে গেছে প্রায় 18, 19 বা 20 কাছাকাছি, যার মোটামুটি একটা এজ পর্যন্ত হাইট লিমিটেড হয়ে যায়। জেনারেলি আমরা মনে করে থাকি 25 বছর পর্যন্ত যতটা বৃদ্ধি পায় তার থেকে আর বেশি বৃদ্ধি পায় না। ধরো কারো 18-19 বছর বয়সে হঠাৎ করে গ্রোথ হরমোন নর্মাল ক্ষরিত হচ্ছিল, বেশি ক্ষরিত হয়ে গেছে, অর্থাৎ হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন। কম ক্ষরিত হওয়াকে বলা হয় হাইপোসিক্রেশন, বেশি ক্ষরিত হওয়াকে বলা হয় হাইপার সিক্রেশন। কারণ ধরো গ্রোথ হরমোন হঠাৎ করে বেশি পরিমাণে ক্ষরিত হতে শুরু করেছে। বেশি পরিমাণে যখনই কারো গ্রোথ হরমোন ক্ষরিত হতে শুরু করবে তখনই কিন্তু গ্রোথ হরমোন এই যে এফেক্টগুলো আছে না এর উপরে এফেক্ট ফেলতে থাকবে। ধরো আমি কথার জন্য বলছি, আমি যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছি, আমার হঠাৎ করে এখন গ্রোথ হরমোন ওভার সিক্রেশন বা হাইপার সিক্রেশন হতে লাগবে, তাহলে কী কী দেখতে পাবো আমি? আমার বোনগুলো বৃদ্ধি পেতে থাকবে। এবার তোমরা যখন বোনের বৃদ্ধি জিনিস দেখবে, স্ট্রাকচারাল অর্গানসের চ্যাপ্টার যখন পড়ানো হবে দেখতে পাবে যে বোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পায়, কারণ বোন বৃদ্ধি হওয়ার জন্য যে মেন পার্টটা না সেটা বন্ধ হয়ে যায় কিছুদিন পর, তাহলে সে বোন আর বৃদ্ধি পেতে পারে না, এই মেন বোনগুলো বৃদ্ধি পেতে পারে না। তবে কিছু কিছু অ্যাসোসিয়েটেড বোন কিন্তু বৃদ্ধি পায়। এনসিআরটি বলছে যে মুখের ফেসের যে বোনগুলো আছে না এই বোনগুলো বৃদ্ধি পায়। ভার্টিব্রাল কলাম যে আছে না, ভার্টিব্রাল কলামের বোনগুলো বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? এই ধরনের বিভিন্ন উল্টো পাল্টা জায়গাতে বোনের বৃদ্ধি পায়। ধর মুখের মধ্যে যদি কারো বোনটা বৃদ্ধি পায় তাহলে আমি দেখতে পাবো ফেস ডিফর্মিটি। আর যেই রোগটার কথা বলতে যাচ্ছি এই রোগটার সবথেকে বিখ্যাত একটা উদাহরণ হচ্ছে গ্রেট খালি। গ্রেট খালিকে নিশ্চয়ই জানো। সেই রোগটার নাম হলো অ্যাক্রোমেগালি। কি নাম? অ্যাক্রোমেগালি। এই মেগালি শব্দ মনে রাখবে, মেগালি মানে হচ্ছে প্রয়োজনের থেকে যখন বেশি গ্রোথ পেয়ে যায় কোনো জিনিস বা কোনো জিনিস বড় হয় তখন তার জন্য ইউজ করা হয় মেগালি। অ্যাক্রোমেগালিতে কি হয়, একটা মানুষের যতটা হাইট হওয়া উচিত, যেমন সেফ হওয়া উচিত, তার থেকে যদি বেশি হয়ে যায় তখন সেই রোগের নাম হবে অ্যাক্রোমেগালি। জেনারেলি আমি কি বললাম, এই সময় লং বোনগুলো বেশি বৃদ্ধি পায় না, বৃদ্ধি কোনটা বেশি পেয়ে যায়? জেনারেলি এই ফেসের যে বোন, ভার্টিব্রাল কলামের যে বোন, এই বোনগুলো বৃদ্ধি পেতে থাকে। সেই সঙ্গে এখানে যে ভিসেরাল অর্গান লিখেছি না এগুলোও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, আমার বডির লং বোনগুলো জেনারেলি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই ভিসেরাল অর্গানগুলো তো আর এর তো কোনো লিমিট নেই বড় হওয়াতে, এগুলো কিন্তু বড় হতে থাকে। এবার কথার জন্য বলছি, তোমাদেরকে বললাম একটা বাচ্চা ছেলের যখন ছোট থেকে বড় হবে তার এখানে যে বোনগুলো আছে রিবস বোন, এগুলো বড় হতে থাকছে, তার সঙ্গে ভিতরের অর্গানটা বড় হচ্ছে। এবার কথার জন্য বলছি, ধরো একটা বড় যে হয়ে গেছে তার এই বোনগুলো যতটা বৃদ্ধি পাওয়ার পেয়ে গেছে তারপরে অ্যাক্রোমেগালি হয়েছে, এই বোনগুলো কিন্তু বৃদ্ধি পাওয়া বন্ধ হয়ে গেছে, ধরো বন্ধ হয়ে গেছে। এবার এই ভিসেরাল অর্গান, ধরো লাংস আছে, লাংসটা বৃদ্ধি পেতে থাকছে বা লিভারটা বৃদ্ধি পেতে থাকছে, তখন এদের কি থাকার জন্য আর জায়গা থাকবে? থাকবে না। এবং ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এই রোগটা কিন্তু আর্লি স্টেজে ধরা পড়ে না। কারণ কি? সবাই ভাবছে যে নর্মাল একটা বয়স, এখন বৃদ্ধির সময়, এখন বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু আননোটিস থেকে যায়। এনসিআরটি বলছে যে এই রোগটা আননোটিস থেকে যায়, এবং আননোটিস থেকে গেলেই এই ধরনের অর্গানগুলো হঠাৎ করে বৃদ্ধি পেতে পেতে হঠাৎ করে কমপ্লিকেশন চলে আসতে পারে। কমপ্লিকেশন আসলে কিন্তু মানুষের কিছু কিছু ক্ষেত্রে ডেথও হয়ে যায়। ধরো লাংসটা এক্সপেন্ড বেশি করে যাচ্ছে, লাংস হয়তো কোলাপস হয়ে যেতে পারে, লাংস কোনো রকমভাবে কোনো কিছুর ড্যামেজ হতে পারে, সেই কারণে কিন্তু অ্যাক্রোমেগালি আননোটিস থেকে যায় এবং বিভিন্ন মানুষের অ্যাক্সিডেন্টাল জিনিসপত্র দেখা যায়। আর অ্যাক্রোমেগালির জন্য এনসিআরটি কী বলছে না, ফেসিয়াল বোন, ভার্টিব্রাল কলাম এগুলো বৃদ্ধি পায় বা এগুলোর ডিফর্মিটি আমরা দেখতে পাই। এটা হচ্ছে গ্রোথ হরমোন নিয়ে আমাদের এনসিআরটিতে বা যতটুকু জানা প্রয়োজন নিটের জন্য ততটুকু একটা জাস্ট ছক টাইপের আমি বলে দিয়েছি। এরপর বাকি হরমোনগুলোকে নিয়ে বলছি, যেগুলো খুব কম শব্দে জানলেই আমাদের কিন্তু মোটামুটি কম বেশি হয়ে যাবে। প্রথম হরমোনের নাম হচ্ছে এফএসএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম হলো ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। কি নাম? স্টিমুলেটিং হরমোন। আমি আর হরমোন শব্দটি লিখলাম না, এখানে শব্দ লেখা আছে ফলিকুলার। ফলিকল কি? জেনারেলি মেয়েদের ক্ষেত্রে প্রত্যেক মাসে একটা সাইকেল হয়, তাকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল। এই সাইকেল ওভারিতে হয়ে থাকে এবং অন্যান্য অর্গানেও হয়ে থাকে। তো ধরো কথার জন্য বলছি, একটা মহিলার ওভারি এটা দেখতে হয়ে থাকে গোল টাইপ। কিছুক্ষণ আগে যে ইউটেরাসে গেছিলাম না, দেখবে এরকম দুটো হাতল বের করে রেখেছিলাম ইউটেরাসে, এই হাতলের নিচেই থাকে ওভারি। এই ওভারির মধ্যে মেনস্ট্রুয়াল সাইকেলের একটা বিশেষ ধরনের ফেজ চলতে থাকে, তো যার মধ্যে চলে কিছু কিছু ছোটো ছোটো এরকম জিনিসপত্র তৈরি হয়, এদেরকে আমরা বলি ফলিকল। কি বলি? ফলিকল। একটা বাচ্চা মেয়ে যখন মায়ের পেট থেকে জন্মায় না, তখন এই ফলিকলগুলো খুব ছোটো 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 থাকে। এবার সে যখন একটা নির্দিষ্ট অ্যাডাল্ট হয় তারপর থেকে এই ফলিকলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং মেনস্ট্রুয়াল ফেজগুলো প্রত্যেক মাসে হতে থাকে। সুতরাং এই ফলিকলগুলো ধরো ছোটো ছিল, ধীরে ধীরে বড় হচ্ছে। এই বড় হওয়ার জন্য বা এর বৃদ্ধি পাওয়ার জন্য যে হরমোনটা কাজ করে তার নাম ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। স্যার নাম থেকেই তো বুঝতে পারছি, স্টিমুলেটিং মানে উদ্দীপিত করা বা বৃদ্ধি করা। কাকে বৃদ্ধি করবে? ফলিকলকে, তার নামে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এটা কার ক্ষেত্রে দেখতে পাই? এটা দেখতে পাই ফিমেল। দেখো ফিমেলকে এইভাবে আঁকা হয়ে থাকে, ঠিক আছে স্যার। তাহলে মেলের ক্ষেত্রে এর কাজ কি? মেলের ক্ষেত্রে এ স্পারমাটোজেনেসিসে হেল্প করে। কিসে করে? স্পারমাটোজেনেসিস।
স্পার্মাটোজেনেসিস মানে কি? স্পাম তৈরি করা। স্যার এই ফলিকল বৃদ্ধি করাটাও তো একটা কাজ, তাহলে একে বলবো উজেনেসিস। কোথায় হেল্প করে? এ উজেনেসিসে। আর এ কোথায় হেল্প করে? স্পার্মাটোজেনেসিস। বিশেষ করে ক্লাস 12 যখন পড়বে তোমরা দেখবে স্পার্মাটোজেনেসিস একটা বিশেষ পার্ট আছে বা বিশেষ একটা জায়গা আছে, সেই পার্টটাই কিন্তু হেল্প করে থাকে কে না এফএসএইচ। যখন ক্লাস 12 পড়বে তখন কিন্তু আমার কথার সঙ্গে কোরিলেট করতে পারবে। ওই স্পার্মাটোজেনেসিসের বিশেষ স্টেপটা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানাও, আমি কিন্তু চেক করে তাকে কিন্তু পিন করে দেবো। এলএইচ এই হরমোনটার নাম হলো লিউটিনাইজিং হরমোন। এই ফলিকেলগুলো যে বড় হচ্ছে না, এখান থেকে একটা ছোট্ট ডিম বা ওভাম বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর এই জিনিসটা আর কিছু কাজ নেই, এই জিনিসটা তখন একটা জিনিস হিসাবে পরিণত থেকে যায়, তাকে বলা হয় না, এই জিনিসটা তখন একটা জিনিস রূপে পরিণত হয়ে যায়, এর নাম হচ্ছে কর্পাস লিউটিয়াম। নামেই পাচ্ছ কর্পাস লিউটিয়াম। লিউটিয়াম মানে হলুদ, আর হলুদ রঙের একটা কর্পাস মানে এরকম ছোট টাইপ একটা ফলিকেল, একে বলা হয় কর্পাস লিউটিয়াম, অত হলুদ রঙের একটা জিনিস, একে বাংলায় বলা হয় হৃদগ্রন্থি। এখান থেকেই বিভিন্ন ধরনের হরমোন কিন্তু খরিত হতে পারে। এবার ওই যে ওভামটা বেরিয়ে যাওয়ার পর কর্পাস লিউটিয়াম তৈরি হলো না, ওকে মেনটেন করে জেনারেলি কে? এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এবং মেনটেন করার সঙ্গে ওখান থেকে বিশেষ ধরনের হরমোন ক্ষরণে সাহায্য করে থাকে। মনে রাখবে এই ফলিকেল যখন এইভাবে তৈরি হচ্ছে না, এখান থেকে একটা বিশেষ ধরনের হরমোন ক্ষরণে হেল্প করে থাকে বা একটা বিশেষ ধরনের হরমোন ক্ষরণ করে, তার নাম হলো প্রোজেস্টেরন। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই। ফলিকেল তৈরি হওয়ার সময় খরিত হয় প্রোজেস্টেরন, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে আমাকে, খরিত হয় ইস্ট্রোজেন। আর এলএইচ যখন কর্পাস লিউটিয়াম যখন তৈরি হয়, সেখান থেকে ওরা ক্ষরণ করে প্রোজেস্টেরন। মনে রাখবে যে এফএসএইচ এ যে হরমোন ক্ষরণ করে সেটা ই দিয়ে তৈরি, তার নাম হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন খরিত হয় এফএসএইচের জন্য, প্রোজেস্টেরন খরিত হয় এলএইচের জন্য। যেন মাথায় থাকে এটা রিলেটেড অনেক এক্সট্রা পয়েন্ট আছে যেটা হিউম্যান রিপ্রোডাকশন পার্টের কিন্তু অপশন, যেটা আমি এখানে খুব একটা বেশি ডিসকাশন করতে রাজি নয়, কারণ তোমরা 11-এ বুঝতে পারবে না এখন যদি সেটা সম্পর্কে প্রচুর বেশি কেন ডিসকাশন করে দিই। এরপর হচ্ছে এসিটিএইচ। এসিটিএইচের ফুল ফর্ম হলো অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনাল বলে একটা গ্ল্যান্ড আছে, যখন কিডনি গেছিলাম ওর মাথার উপরে একটা দেখেছিলাম না ক্যাপের মতো গ্ল্যান্ড থাকে, তার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওই অ্যাড্রিনাল গ্ল্যান্ডে দুটো পার্ট, একটা হলো ভিতরের পার্ট তার নাম মেডিউলা, আর একটা হচ্ছে বাইরের পেরিফেরাল পার্ট তার নাম হলো কর্টেক্স। তো এই কর্টেক্স পার্ট থেকে বেশ কিছু হরমোন খরিত হয় যেটা রেগুলেট করা কার কাজ? এসিটিএইচ। নামে আছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। স্যার ট্রপিক মানে কি তাহলে? ট্রপিক মানে ওই অ্যাড্রিনাল গ্রন্থিটাকে বড় করবে, ছোটো আছে হয়তো বড় করবে, রেগুলেট করা, সেই সঙ্গে ওখান থেকে কী কী হরমোন খরিত হচ্ছে কতটা হবে সেটাও রেগুলেট করা কার কাজ? এসিটিএইচ। সুতরাং এর নাম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এ কোথায় কাজ করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টিক্যাল রিজিয়নে বা কর্টিক্যাল অংশতে কাজ করে। কোথায় কাজ করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এর কোথায় কাজ করে? কর্টেক্স। অ্যাড্রিনাল গ্রন্থি যখন পড়াবো এটা সম্পর্কে আবার ডিসকাশন করব, সেই কারণে এখানে কিন্তু আমি বেশি কিছু বলছি না। একইভাবে টিএসএইচ এর ফুল ফর্ম হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্যার এখানে লেখা আছে ট্রপিক, এখানে লেখা আছে স্টিমুলেটিং, কি পার্থক্য? কিছুই পার্থক্য না। স্টিমুলেটিং মানে উদ্দীপিত করা, সেই সঙ্গে ও কিন্তু থাইরয়েডকে বৃদ্ধিও করবে। যেটা থাইরয়েড গ্রন্থি যখন পড়াবো এটা সম্পর্কে স্পেসিফিক্যালি আমি বলে দেবো যে এ কম খরিত হলে কী রোগ হতে পারে, এ থাইরয়েডের উপর কতটা প্রভাব রাখতে পারে। এর ফুল ফর্ম কী তাহলে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ কার উপর কাজ করবে? টি ফর থাইরয়েড লেখাই আছে, তাহলে থাইরয়েড উপর কাজ করে কে? টিএসএইচ হরমোন। আর যেটা পড়ে আছে সেটা হলো প্রোল্যাকটিন। দেখো প্রোল্যাকটিন শব্দে লেখা আছে প্রোল্যাকটিন। এই ল্যাকটিন শব্দটা এসেছে ল্যাকটেশন থেকে। কোথা থেকে? ল্যাকটেশন। ল্যাকটেশন মানে হলো মিল্ক ফর্মেশন, অর্থাৎ দুগ্ধ তৈরি। কিছুক্ষণ আগে আমি অক্সিটোসিনের কথা বলছিলাম, মনে আছে? যে একটা বাচ্চা যখন পারচুরেশন হয়ে যায়, মানে একটা বাচ্চা যখন দেহের বাইরে বেরিয়ে আসে, তখন মা ওই বাচ্চাটাকে দুগ্ধ পান করায়। দুগ্ধ পান করানোর জন্য যে দুগ্ধ গ্রন্থি থেকে দুগ্ধটাকে বের করে তার নাম ছিল অক্সিটোসিন। আর ওই দুগ্ধটা আগে নিশ্চয়ই তৈরি হতে হয়েছে, তার নাম হচ্ছে প্রোল্যাকটিন। লেখা আছে ল্যাকটেশন আর প্রো, মানে যে দুধটা তৈরি করে তার নামই হলো প্রোল্যাকটিন। সুতরাং নামের সঙ্গে কিন্তু কাজের মিল আছে, এটা যেন মাথায় থাকে। সুতরাং তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে মিল্ক সিনথেসিসকে প্রোল্যাকটিন, আর যদি বলে যে মিল্ক সিক্রেটেড বাই, অ্যান্সার হবে অক্সিটোসিন। ক্লিয়ার হয়ে গেছে? এটাই আজকের পিটুইটারি সম্পূর্ণ গ্রন্থি নিয়ে তোমাদের ডিসকাশন ছিল। আর এখানকার অ্যাসোসিয়েটেড হাইপোথ্যালামাসের যে হরমোনগুলো আছে সেগুলো আমি একটুখানি তোমাদের বলে দিই। দেখো গ্রোথ হরমোন যদি বেশি পরিমাণে খরিত হয় তখন একে কমাতে হবে। এর বিরুদ্ধে একটা হরমোন কাজ করে, তার নাম হলো সোমাটোস্ট্যাটিন। কিছুক্ষণ আগে বললাম সোমাটোট্রপিক মানে বৃদ্ধি করা, স্ট্যাটিন মানে স্থির করে দেওয়া।
সোমাটোট্রপিক মানে দেহকে বৃদ্ধি করা, সোমাটোস্ট্যাটিন মানে দেহের বৃদ্ধিকে স্থির করে দেওয়া। তাহলে গ্রোথ হরমোনের বিপরীতে যে ইনহিবিটিং হরমোন হাইপোথ্যালামাস থেকে খরিত হয় তার নাম হলো সোমাটোস্ট্যাটিন। আর গ্রোথ হরমোনকে রিলিজ করার জন্য যে হরমোন খরিত তার নাম তো সহজ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এফএসএইচ এবং এলএইচ দুজনকে একত্রে বলা হয় গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনকে যে রেগুলেট করে রিলিজ যে করায় তার নাম হলো গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। বোঝা গেছে? এর বিপরীতে কোনো ইনহিবিটিং হরমোন পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? সেটা কি না, নেগেটিভ একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে, যেটা টিএসএইচ যখন পড়াবো ওখানে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের কথা কিন্তু আমি বলবো। কোনো পয়েন্ট কিন্তু ছাড়বো না আশা করা যায়। তোমরা কমেন্ট বক্সে কিন্তু বলবে যে স্যার এই পয়েন্টটা পড়ানো হয়নি, আমি নেক্সট লেকচারে যদি ছেড়ে বাই চান্স যাই আমি কিন্তু ওখানে অ্যাডাপ্ট করবো। এরপর আছে এসিটেজ, এর নাম হলো অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। হাইপোথ্যালামাস থেকে এর রেসপেক্টে কী হরমোন খরিত হয়? অ্যাডিনোকর্টিকো রিলিজিং হরমোন। বোঝা গেছে? টিএসএইচের জন্য কি হবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে রিলিজিং হরমোন তার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে হবে তার নাম হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন। প্রোল্যাক্টিনের জন্য যে হরমোন খরিত হয় সেটা হচ্ছে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। এই প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন যেমন আছে, এর কিন্তু একটা ইনহিবিটরি হরমোনও আছে। যখন নর্মাল অবস্থায় একটা মহিলা থাকবে তার তো নিশ্চয়ই মিল্কের প্রয়োজন নেই, যখন বাচ্চা ধরো পার্চুরেশন হচ্ছে না বা বাচ্চা যখন নেই তখন কিন্তু ইনহিবিটরি হরমোনটা কাজ করবে। ওই ইনহিবিটরি হরমোনটার নাম হলো ডোপামিন। হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাক্টিনের বিপরীতে একটা প্রোল্যাক্টিন রিলিজ যাতে না হয় একটা হরমোন খরিত হয় তার নাম হলো ডোপামিন। মনে রাখবে, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে খরিত হয় প্রোল্যাক্টিন রিলিজ করানোর জন্য, আর প্রোল্যাক্টিন রিলিজ করতে দেবেন ইনহিবিটের জন্য একটা হরমোন খরিত হয় তার নাম হলো ডোপামিন। আজকের জন্য পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের সমস্ত হরমোন এখানেই শেষ করলাম। এর বাইরে আশা করি কোনো কোশ্চেন কিন্তু দেবে না। আর এনসিইআরটি পডকাস্ট আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করার। তো তোমরা কানেক্টেড থাকো। এরপরে যে টপিক আছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা থাইরয়েড, থাইমাস এবং পিনিয়াল গ্ল্যান্ড। অবশ্যই কিন্তু কানেক্টেড থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। থ্যাংক ইউ অল।